নমস্কার বন্ধুরা, আমি তুহিনা চক্রবর্তী চলে এসেছি আমার তুহিনা ইউনিভার্স থেকে আরো একটা ভূতের ঘটনা নিয়ে। আজকে যে ভূতের ঘটনাটা বলবো, এটা বাঁকুড়ার মোটামুটি সবাই জানে যে বাঁকুড়াতে একটা ভুতুড়ে বাড়ি আছে, জানো তো? ভুতুড়ে বাড়ি ঠিক কথাই, কিন্তু বাড়িটা এতটাই সুন্দর যে কোনো মানুষের নজর কেড়ে নেবে, এবং এত সুন্দর পজিশনে বাড়িটা। সামনেই বেশ অনেকটা চওড়া রাস্তা, চারপাশে কিন্তু মন্দির আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে, বাচ্চাদের একটা খেলার পার্ক আছে। এত সুন্দর জায়গা বাড়িটা, এবং ভীষণ সুন্দরভাবে মানে বাইরেটা সাজানো, বাড়িটার ভেতর বাইরে চারদিক সাজানো। বাড়িটা ঠিক হয় না যে সিনেমাতে সিরিয়ালে যে যে ধরনের বাড়ি ভাড়া করা হয়, শুটিং করা হয়, ঠিক সেই ধরনের বাড়ি। এতটা সুন্দর বাড়ি। তো ওই বাড়িটার আজকে ঘটনা বলবো। মানে সবাই তো জানে বাঁকুড়াতে যে ওটা ভুতুড়ে বাড়ি, কিন্তু আসলে ওটা কি ভূত, ভূতের তো প্রকারভেদ আছে। তো কি ভূত, কি করে বাড়িটা ভুতুড়ে হলো, মানে অভিশপ্ত হলো, সেই পুরো ঘটনাটা আজকে কিন্তু বলবো। এবং এমন মানুষের কাছ থেকে এটা শোনা যারা প্রত্যক্ষদর্শী, মানে ভূতের বাড়ির ভেতরে তারা রাত কাটিয়েছে, ওই বাড়ির ভেতরে তারা রাত কাটিয়েছে এবং তাদের কি অভিজ্ঞতা হয়েছে সেগুলোই কিন্তু আজকে বলবো। তো বেশ মানে একদম সোজাসুজি আমরা চলে যাই ভূতের ঘটনাতে, চলো। এখন আমি তখন প্রথম প্রথম বাঁকুড়াতে বাড়ি করে আসি। হুম। তো আমার ছেলে বাঁকুড়ারই একটা ভালো নামকরা ইংলিশ মিডিয়ামে তখন পড়তো। তো আমার যাতায়াতের রাস্তাটা ছিল ওই ওই রাস্তাটা হয়ে। হ্যাঁ, তা আমি ওই রাস্তাটা হয়েই কিন্তু আমি যেতাম। তো এবারে একদিনকে আমি ওরকম রাস্তাটা হয়ে যাচ্ছি, আর তখন আমাদের একটা রমেশ দা বলে একজন ড্রাইভার ছিল। তো ওই রমেশ দার সাথে আমি মানে গল্প করছি যে, জানো তো রমেশ দা, আমার না এই বাড়িটা এত ভালো লাগে, এত মানে আমার এত বাড়িটার প্রতি মানে ইয়ে জন্মে গেছে যে আমি যাতায়াতের রাস্তায় যখনই আমি বাড়িটা দেখি, আমার কেবল মনে হয় যে বাড়িটার ভেতরে আমি ঢুকি, মানে আমাকে যেমন বাড়িটা মনে হয় টানে যে আমি একটু বাড়ির ভেতরে ঢুকি। বা এমনকি মানে আমি মানে আমার হাজবেন্ডের সাথে একবার আলোচনাও করেছিলাম যে ওই বাড়িটা কি নেওয়া যাবে। হ্যাঁ, তো মানে আমার বাড়িটা এতটাই ভালো লাগে, কিন্তু আমি তো সেই সময় জানি না যে বাড়িটা এরকম ভুতুড়ে বাড়ি বা এরকম কিছু, এরকম কোনো কিছু ঘটনা, মানে একটা রিউমার আছে যে বাড়িটা ভুতুড়ে। তো আমার জানো তো রমেশ দা, আমার বাড়িটা ভীষণ ভালো লাগে। তো আমি আমার খুব নেওয়ার ইচ্ছা। আমার বাড়িটা তখন, আমার নতুন যে বাড়িটা, নতুন বাড়ি করে এসেছি, তো আমার নতুন বাড়িটাও কিন্তু ভালো পজিশনে, ভালো জায়গায়। তো আমি এমন মানে আমার ভালো লাগতো যে আমি এমনও বলেছি আমার বাড়িটা বিক্রি করে আমি ওটা নেবো, মানে এরকম একটা এরকম ভালো লাগা। তো তখন রমেশ দা বলছে, আপনি কি বলছেন? আমার কেন? বলছে ওই বাড়িটায় কেউ মানে দুটো বেলা টিকতে পারেনি, দুটো বেলা টিকতে পারেনি, মানে সকাল রাত কেউ ওখানে টিকতে পারেনি। মামলা মানে বলছে, হ্যাঁ, যে বাড়িটা তৈরি করেছে সে থাকতে পারেনি, এবং আপনি জানেন যে বাঁকুড়াতে কত মানুষ ওই বাড়িটাতে রাত কাটাবার জন্য গেছে অথচ থাকতে পারেনি। আমার নাম সে নাকি, কি ব্যাপার, কি ব্যাপারটা বলতো? বলছে, তবে শুনুন, খুব একজন নামকরা ঠিকাদারের ওটা বাড়ি। হ্যাঁ, ভদ্রলোক থাকবে বলে খুব সুন্দর করে বাড়িটা বানিয়েছিলেন। কিন্তু যেটা হয় যে বাড়িটার মধ্যে কেমন অত্যাচার হতে শুরু করে প্রথম প্রথম, মানে ওরা প্রথমে দেখতো যে বাড়িটা মধ্যে কেউ যেন হাঁটা চলা করছে, কেউ কুকুর কুকুর করছে, কেউ যাতায়াত করছে। কখনো বাড়ির মধ্যে একটা মানে একটা গন্ধ, বিচ্ছিরি এক কোনো রকম একটা গন্ধ চলে আসছে। কখনো দেখছে যে জানলা দরজা হঠাৎ করে খুলে যায়, বন্ধ হয়ে যায়। বাড়িটা যতই পরিষ্কার রাখুক কিভাবে যেন নোংরা হয়ে যায়। বাইরের যে বাগান, খুব সুন্দর একটা বাগান আছে বাড়িটা একদম চারপাশে। ওই যে সীতা অশোক নয়, আরেক ধরনের অশোক গাছ বলে না, যে সুন্দর ডেকোরেশন, একদম বড় বড় পাতা, অশোক গাছের মতোই পাতা, ওই ধরনের গাছ দিয়ে সামনেটা পুরো সাজানো। হ্যাঁ, বাড়িটার বাঁকুড়া যারা দেখছে আমাকে বাঁকুড়া থেকে, তারা বুঝতেই পারবে আমি কোন বাড়িটার কথা বলছি। তো ওরকম ওরা না মানে থাকতেই পারেনি কোনো মতে, এছাড়া ওদের মানে রোগ অসুখ, শরীর খারাপ,
আহ, লেগেই থাকতো। হ্যাঁ, মানে খুবই শরীর অসুস্থ হতো। বাড়িটা ঢোকার থেকে ওদের একটা অশান্তি, একটা সবসময় বাড়ির মধ্যে একটা ভার ভার একটা ভাব, মনে হতো যে ঘর থেকে বেরিয়ে চলে যায়, থাকতে পারছি না, অথচ কত সুন্দর বাড়ি। হ্যাঁ, ওরা থাকতে পারতো না, ওদের এরকম প্রবলেম হতো। তো এরপরে তারপর থেকে শুরু হলো আরো নানা রকমের তাণ্ডব। মানে ওরা দেখছে কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে, বাসনপত্র রান্নাঘর থেকে পড়ে যাচ্ছে, কল খোলা, মানে মানে যা তা অত্যাচার, এমন অত্যাচার করেছে যে ওরা টিকতেই পারেনি। তো শেষমেশ তো চারদিকে ছড়িয়ে গেছে যে এটা ভুতুড়ে বাড়ি, একদম বাঁকুড়াতে। তো অনেকেই বলেছে কি যে আমরা তাহলে থাকবো, আমরা দেখবো থেকে। তো তখন ভদ্রলোক বলেছে, তখন ভদ্রলোকরা অন্য জায়গায় অলরেডি শিফট করে গেছে, ওখানে থাকতে পারছে না, অন্য বাড়ি চলে গেছে তারা। তো বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো। তো এরকম না, বাঁকুড়াতে অনেকেই থেকেছে বাড়িটার মধ্যে। তার মধ্যে ওই রমেশদার কিছু বন্ধু, তার মধ্যে কিছু মানে মুসলিম ফ্রেন্ড ছিল আর কি। তো তারাও না ওরকম বললো ঠিক আছে চলো, এসব ভূত টুত কিছুই হয় না। হ্যাঁ চল দেখবো কেমন ভূত আছে কি আছে দেখবো। হ্যাঁ, এসব কিছুই না। তো ওরা কি করেছে, বলছে যে ঠিক আছে চল আজকে রাতে, যেহেতু আজকে রাতটা কাটাবো, তো ভালো করে আমরা আজকে এনজয় করবো, কিছু হার্ড ড্রিঙ্কস কিনে নিই। তো ওরা না কিছু হার্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিল, হ্যাঁ, তার সাথে চাট ফাট এসব নিয়ে নিয়েছিল। তো ওরা সেদিনকে একটু সন্ধ্যা সন্ধ্যা করেই ওরা ওই বাড়িতে চলে গেছিল। তো বাড়িতে যাওয়ার, বাড়িটা কেমন যে নিচটা তো ভীষণ সুন্দর, দোতলার ওপরে কেমন যে চারদিকে অনেকগুলো রুম আছে, আর মধ্যিখানটা বিশাল বড় ডাইনিং আছে। হ্যাঁ, রুম গুলো না প্রত্যেকটা জানলা দরজা সেগুন কাঠের, আর একদম বড় বড় কাঁচের জানলা দিয়ে, মানে বড় বড় কাঁচের জানলা, কাঁচের দরজা চারদিকে, হ্যাঁ, ঘেরা। তো ওরা ওরকম মানে বেশ সন্ধ্যাবেলাটা একটু গল্প গুজব করেছে, তারপরে যখন একটু মোটামুটি 10টা মতো এরকম বেজেছে, ওরা কিন্তু ততক্ষণ কিছু দেখতে পায়নি। হ্যাঁ, ওরা যে সন্ধ্যে নাগাদ 6টা 6:30 নাগাদ চলে গেছিল, ওরা কিন্তু তখন 10টা পর্যন্ত কিছুই দেখতে পায়নি। এরপরে ওরা না ওরকম চারদিকে মানে বোতল টোতল নিয়ে আর কি বসেছে। হুম, যে গোল করে বসেছে, মধ্যিখানে ওই বোতলগুলো নামানো আছে। তো ওরা মানে সাডেনলি দেখছে যে ফট করে বোতলগুলো সব দুম 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 করে পড়ে গেল। ভাঙেনি, মানে উল্টে গেল বোতলগুলো। তো উল্টে গেল। এরপরে ওই বোতলগুলো একবার এইদিকে গড়াচ্ছে, একবার ওইদিকে গড়াচ্ছে। এটা রমেশ দা আমাকে বলছে, এগুলো ওর বন্ধুদের সাথে, মানে যারা ওখানে ছিল তাদের সাথে হয়েছে। বোতলগুলো গড়গড় গড়গড় করে ওইদিকে ওদিক করে চলে যাচ্ছে। তো ওরা তখন কি করছে, ওই বোতলগুলো নেবার জন্য চারদিকে কিছু, কি বোতল চলে গেলে কি ব্যাপার, এই কি হচ্ছে, এই ভূমিকম্প হচ্ছে নাকি। ওরা তো মানে ওরা ওরা ভূত বিশ্বাসই করে না, ওরা ওসব মাথাতেই রাখেনি যে ভূত টুত বলে কিছু আছে। আর তারপরে ওরা মানে এত টাকা দিয়ে কিনেছে বোতলগুলো, ও চলে যাচ্ছে ওগুলো এত করে চলে যাচ্ছে, ওরা ওরকম পিছন পিছন হামাগুড়ি দিয়ে বোতলগুলোকে, মানে একটা এমন মজার খেলা হচ্ছে, মানে সব মানে থাকলে ওখানটা একটা হাসির দৃশ্য হয়ে যেত। বোতলগুলো গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে, আর মানুষগুলো সেই হামাগুড়ি দিয়ে 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 বোতলগুলোর পিছনে যাচ্ছে। মানে একটু ভেবে না সিচুয়েশনটা কি হচ্ছে। এবার সবাই না বোতলগুলোকে যাই হোক ধরেছে, ধরে পরে বোতলগুলোকে আবার কাছে রেখেছে। হ্যাঁ, বোতলগুলো খুলেছে, খুলে খাবে, মানে যেই খুলেছে সব কটা জানলা দরজা কিন্তু লক করা ছিল। সব কটা জানলা দরজা মানে একসঙ্গে দাম 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 করে খুলে গেছে, দাম 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 করে বন্ধ হয়ে গেছে। তখন ভয় পেয়ে গেছে, কি হলো ব্যাপারটা। তখন ওরা না সবাই একসঙ্গে উঠে গেছে, তখন ওই বোতল টোতল ফেলে দিয়ে ওরা তখন সবাই একসঙ্গে উঠে গেছে, যেটা কি হচ্ছে, কি হলো এটা। যেই ওরা উঠেছে, ওরা দেখছে যে বোতলগুলো ওপর দিকে সবকটা বোতল, যে কটা মানুষজন ছিল তাদের প্রত্যেকের একটা করে ছিল। তো সব কটা বোতল ওপর দিকে উঠলো, আর দাম 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 করে নিচে পড়ে ভেঙে গেল। এরপরে কিসের বোতল আছে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তো সবকটা দাম দাম করে ভেঙে গেল। যে যা বোতলগুলো ভেঙে গেল। হ্যাঁ, এরপরে শুরু হলো ঘরের ভেতরে একটা হাওয়া, আর একটা আলো মতো কি সাইন সাইন করে লম্বা মতো আলো মতো সাইন সাইন করে ঘুরছে, আর একটা ধোঁয়ার মতো আর একটা, আর এমন গন্ধ, সেটা ঠিক না ঝাঁঝালো, না সেটা আহ মানে একটা কেমন পোড়া টাইপের, ঠিক পাতা পোড়াও নয়, একটা এমন গন্ধ যে ওদের ওখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, ওরা ওখানে থাকতে পারছে না, এরকম গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। ওরা তো তখন বাবা গো মা গো করে কোনো প্রকারে দরজা ফরজা খুলে বেরিয়ে তারপরে হাঁপাতে হাঁপাতে ফোন করছে যে মালিককে, যে আমরা
থাকতে পারছি না, আমরা চাবিটুকু দেওয়ারও আমাদের ক্ষমতা নেই, মানে বাড়িতে কেউ থাকে না, যতই ভূতের তাণ্ডব হোক বাড়িটাকে তো মানে লক করে রাখতে হবে। তো বলছে আমরা লক পর্যন্ত করতে পারিনি, এই বাড়িতে থাকা তো অসম্ভব, এখানে এরকম এরকম পুরো এরকম ঘটনা হয়েছে, পুরো ঘটনা একদম বিস্তারিত বলেছে। তো তখন ওই ভদ্রলোক যার বাড়ি সে তো জানে যে তারা টিকতে পারেনি, অন্য কেউ টিকতে পারবে না। তো এটা গেল ওদের কথা, রমেশদার কথা। এরপরে রমেশদার পরেও আমাদের আরেকজন ড্রাইভার ছিলেন, ড্রাইভার কাকু বয়স্ক উনি। হ্যাঁ, তো ওই ড্রাইভার কাকু উনি না অনেক বয়স্ক তো, আর বাঁকুড়ার একদম উনি বাঁকুড়া শহরের একদম আদি বাসিন্দা ওই কাকুটা। তো ওই কাকুটার সাথেও না এরকম এই নিয়ে গল্প হচ্ছিল, মানে আমি যেহেতু ওই রাস্তাটা দিয়ে যেতাম, ওই বাড়িটা আমার সামনে পড়তো, আর ওই বাড়িটার প্রতি আমার একটা মানে এতটা ভালো লাগা ছিল যে আমি ওই বাড়িটা দিয়ে পেরোলে, এখনো পেরোলে আমি ওই বাড়িটার কথাই বলি। তো তখন সেটা অনেক পরে, যখন আমি ওই কাকুর সাথে যাচ্ছি অনেকটা পরে, তো আমি কাকুকে বললাম, কাকু জানো এটা তো ভুতুড়ে বাড়ি, হ্যাঁ তো তুমি কি জানো ওই বাড়িটা সম্পর্কে কিছু, এখানে কি হয়েছে না হয়েছে? তো তখন কাকু বলছে, বাবা কি বলছো, সব জানি, এই বাড়িটা ভুতুড়ে বাড়ি, এটা এই বাড়িটা কি আছে জানো? আমি কি আছে কাকু? বলছে এই বাড়িটার ভিতরে ব্রহ্মদত্ত আছে। আমার ব্রহ্মদত্ত? বলছে হ্যাঁ, শোনো তবে কি হয়েছিল। ওই বাড়িটা যখন তৈরি হয়, মানে ওই বাড়িটার ওখানে একটা বেল গাছ ছিল, হ্যাঁ, একটা বিশাল বেল গাছ ছিল। তো ওরা কি করেছিল, ওই বেল, কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কোনো কিচ্ছু নেই, বেল গাছটা কেটে ফেলেছিল। বেল গাছ না কখনো ওরকম করে কাটা উচিত না। বেল গাছ যে শুধু ব্রহ্মদত্ত থাকে তা নয়, বেল গাছ কিন্তু মানে সমস্ত ঈশ্বর বেল গাছের মধ্যে থাকে। হ্যাঁ, সমস্ত ঠাকুরের বাস কিন্তু বেল গাছে। আর ব্রহ্মদত্ত আমরা জানি যে ব্রহ্মদত্ত এমন একজন অবশ্যই ভূতই, কিন্তু উনি ভীষণ জ্ঞানী। হ্যাঁ, মানে ওনাকে কিন্তু যে ব্রহ্মদত্ত কারোর উপর ভর করলে, মানে যদি হনুমান চল্লিশা পাঠ করা হয় না, তোমার সাথে সাথে হনুমান চল্লিশা সে পাঠ করবে ব্রহ্মদত্ত। হ্যাঁ, তোমার সাথে সাথে হনুমান চল্লিশা পাঠ করবে, মানে উনি এতটাই ব্রহ্ম জ্ঞান ওনার। এবং আমার আগের যে ভূতের গল্পগুলো তোমরা যারা দেখেছো তো তারা তো জানবে যে ব্রহ্মদত্ত অ্যাকচুয়ালি কি। ব্রহ্মদত্ত তোমার মানে ব্রাহ্মণ যখন অপঘাতে মারা যায় তখনই সে ব্রহ্মদত্ত হয়। যেই ব্রাহ্মণ অবিবাহিত থেকে মারা যায়, আহ সম্পূর্ণ ব্রহ্ম, মানে সে সব তার আগে, মানে মারা যাওয়ার আগে সে খুব পূজা পাঠ করেছে। হ্যাঁ, আহ সেই ব্রাহ্মণ যদি অপঘাতে মারা যায় তখন কিন্তু সে সেই ব্রহ্মদত্ত হয়, যে ব্রহ্মদত্ত পেরোলে মানে সে ভালো ব্রহ্মদত্ত হয় আর কি। সে তার ব্রহ্মজ্ঞান প্রচুর থাকে এবং সে ভালো হয়, সে যে ঘরে থাকে তার মানে অমঙ্গল করে না। কিন্তু তার থাকার বাসাটাই যদি কেটে দেওয়া হয় তখন তো সে রাগ করবে। যেমন ধরো তোমার ঘরটা যদি কেউ ভেঙে দিয়ে নিজের একটা বিশাল পেল্লায় বাড়ি করে, তখন তো তোমার রাগ হবে। ব্যাপারগুলো সেরকম। তাহলে তাকে কি করতে হতো, সেই মুহূর্তে তাকে অন্য আশ্রয় দিতে হতো যে বাবা তুমি এখানে থাকো, এখানে বিরাজ করো, আমার বাড়ির করতে এখানটায় বেল গাছটা পড়েছে, আমি এটা কেটে দেবো, অন্য জায়গায় একটা বেল গাছ লাগিয়ে দিলে বা অন্য কিছু লাগিয়ে দিলে যে সেখানে আহ আশ্রয় হোক। এবং বাড়িতে সংক্রান্তি পূজা অবশ্যই করা দরকার। এগুলো পরের কথা। যেটা ঘটনায় হয়েছিল যে ব্রহ্মদত্ত কিন্তু ছিল ওই বেল গাছে, এবং ওরা কোনো কথা নেই বার্তা নেই বেল গাছটা দুম করে কেটে ফেলেছে। কেটে ফেলার পরে বাড়ি তৈরি করেছে। বাড়ি তৈরি করতে করতে প্রচুর বাধা বিপত্তি ওদের এসেছে, কিন্তু ওরা কোনো কিছুতেই থামেনি, ওরা কিন্তু পুরো বাড়িটা করেছে। পুরো বাড়ি কমপ্লিট করার পরে ওরা কিন্তু ওখানে থাকতেই পারেনি, টিকতেই পারেনি। ওখানে অনেকবার ওরা থাকার চেষ্টা করেছে, কোনোভাবেই ওরা পারেনি। বহু লোক বাঁকুড়ার মানে মুসলিম সম্প্রদায় থেকে, হিন্দু সম্প্রদায় থেকে অনেক মানুষ ওখানে থাকার চেষ্টা করেছে, থাকতে পারেনি। অনেক ওঝা টোঝা অনেক কিছু ডাকা হয়েছে, কেউ ওখানে কোনোভাবেই টিকতে পারেনি। তারপরে পরে শোনা যায় যে ওই বাড়িতে পরে অন্য কোনো জায়গা থেকে খুব নামকরা একজন গুণিনকে নিয়ে আসা হয়। খুব নামকরা একজন তান্ত্রিক আর কি। সে এসে নাকি বলে যে এখানে ব্রহ্মদত্ত আছে, এবং এই কারণে ব্রহ্মদত্ত ওদেরকে ওখানে বাড়িতে থাকতে দিচ্ছে না, ব্রহ্মদত্তের আলাদা থাকার ব্যবস্থা করা হোক। তারপরে ওরা ব্রহ্মদত্তকে আলাদা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তবে গিয়ে এখন কিন্তু যেটা শোনা যায় যে বাড়িটা আর অতটা উৎপাত বাড়িটাতে হয় না। এখন বাড়িটাতে
একদম পার্মানেন্ট না থাকলেও ওই বাড়িরই একজন সদস্য থাকে ওখানে। উম সারাদিন সে কিছু কাজ বাজ করে ওখানে, তারপর রাত্রিবেলা সে নিজের অন্য জায়গায় চলে যায়। কিন্তু বাড়িটা একবারে যে মানে একবারে যে ব্যবহার করতে পারতো না, কেউ থাকতে পারতো না, সেটা একটু কমেছে। হ্যাঁ, কিন্তু পুরোপুরি যে বাড়ির মধ্যে তারা অনায়াসেই হয়তো সেরকম কিছু হয় না, ওদের হয়তো একটা ভয় ভীতি ভেতরে ঢুকে গেছে, সেই কারণেই ওরা মানে দিন রাত পুরো কাটাতে পারে না, হয়তো দিনের দিন কাজ করে চলে যায়, তবে অতটা উৎপাত কিন্তু আর নেই। তো এই ছিল বাঁকুড়ার ওই বাড়ির ঘটনা। ঘটনাটা কেমন লাগলো, আর যারা বাঁকুড়া থেকে আমাকে দেখছো অবশ্যই কিন্তু লিখে দেবে যে কোন বাড়ির কথা বলছি আমি। হ্যাঁ, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা আমি কোন বাড়িটার কথা বলছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা কমেন্ট ড্রপ করে দিও, তাহলে আমার একটু রিচ এনগেজমেন্ট এটা একটু বাড়বে। আর গল্পটা একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে, সবাইকে দেখার শোনার সুযোগ করে দিও। ভালো থেকো।